দেশের উন্নয়নে সব সময় বাধা দেয় বিএনপি। প্যারিসে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী, প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ফের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশে সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। সব শঙ্কা কাটিয়ে কাল এসএসসি পরীক্ষায় বসছে 22 লাখের বেশি শিক্ষার্থী। কেন্দ্রে পৌঁছে গেছে খাতা। প্রশ্ন ফাঁসের নামে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জেনিফার কামাল। বিভিন্ন সময় বিএনপির জ্বালাও পোড়াওয়ের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের উন্নয়নে সব সময় বাধা দেয় দলটি। শুক্রবার স্থানীয় সময় সকালে নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন সরকার প্রধান। এ সময় তিনি প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান জানান। স্বাধীন করে দেয়া দেশ, এই দেশের মাটিতে একটি মানুষও গৃহহারা থাকবে না, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না। যারা আছেন বিদেশে অর্থ সম্পদ কামাই করেন, আজকে বাংলাদেশ উন্নত দেশ। আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি। আমাদের প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এর আগে বৃহস্পতিবার প্যারিসে ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে বিশ্ব মানবতার কল্যাণে শক্তিশালী অংশীদারিত্বের তাগিদ দিয়ে সরকার প্রধান বলেন, কোভিড বাস্তবতায় শিক্ষা ব্যবস্থায় প্রত্যেক শিক্ষার্থীর জন্য ডিজিটাল ডিভাইস নিশ্চিত করতে হবে বিশ্ব নেতাদের। একই দিন প্যারিস পিস ফোরামের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে শেখ হাসিনা বলেন, উৎপাদনে সক্ষম উন্নয়নশীল দেশগুলোর কাছে টিকা প্রযুক্তি উন্মুক্ত করা হলে বৈষম্য দূর করার পথ তৈরি হবে। দেবাশিস রায়ের রিপোর্ট। বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির বিকাশ, লালন এবং সুরক্ষায় কাজ করা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা ইউনেস্কো পা রাখল প্রতিষ্ঠার ৭৫ বছরে। ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে সংস্থাটির পক্ষ থেকে আয়োজন করা হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ অনুষ্ঠান। Her Excellency Sheikh Hasina, Prime Minister of Bangladesh। শুক্রবার ইউনেস্কো সদর দপ্তরের এই অনুষ্ঠানে সংস্থাটির মহাসচিব আঁদ্রে আজুলের আমন্ত্রণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ উপস্থিত ছিলেন পুরো বিশ্বের অন্তত ২০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান। এ সময় শেখ হাসিনা বলেন, বৈশ্বিক শান্তি বজায় রাখতে একটি কার্যকর প্ল্যাটফর্মের নাম ইউনেস্কো। The pandemic has severely disrupted our education system. For recovery, we need a global plan to prioritize learning by investing in digital tools and services, access to internet, digital contents, and especially building of teachers. কোভিড পরবর্তী সময়ে শিক্ষা, ভ্যাকসিন প্রাপ্তি সহ মানবতার কল্যাণে তিনি বিশ্ব নেতৃবৃন্দকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। Let us seize the moment to forge strong partnership for common good of our global humanity. এর আগে শুক্রবার সকালে ফ্রান্সের থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা প্যারিস পিস ফোরাম বা পিপিএফ স্বল্প আয়ের উন্নয়ন সহযোগিতার প্ল্যাটফর্ম সাউথ সাউথ কোঅপারেশনের এই বৈঠকে যোগ দেন সরকার প্রধান। প্যানেল আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, ভ্যাকসিন উৎপাদনের প্রযুক্তি পেলে বাংলাদেশের মতো দেশগুলোও মহামারী নিরাময়ে অবদান রাখতে পারে। The huge gap in access to vaccines and treatments is only too telling. A number of developing countries like Bangladesh have the capacity to ensure vaccine equity and quality. We need support with technical know-how or trips waiver to go into large-scale vaccine production for sharing vaccines with the rest of the world. বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের প্রযুক্তিগত সমাধানের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে বাংলাদেশে একটি নলেজ সেন্টার স্থাপনে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত চিকিৎসার জন্য সন্ধ্যার দিকে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালটিতে ২৭ দিন চিকিৎসা শেষে গত রোববার গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন। গত ১২ অক্টোবর বেগম জিয়ার জ্বর অনুভূত হলে এভার কেয়ারে ভর্তি করা হয়। ২৫ অক্টোবর অস্ত্রোপচার করা হয়। বায়োপসি রিপোর্টে সব স্বাভাবিক আসে।
এর আগে করোনা চিকিৎসার জন্য ৫৪ দিন হাসপাতালে ছিলেন বিএনপি চেয়ারপারসন। দীর্ঘদিন আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটু ও ফুসফুস জটিলতায় ভুগছেন বেগম জিয়া। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী আহমেদ সালেহিন। সরাসরি যাচ্ছি তার কাছে। সালেহিন, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তৃতীয়বারের মতো হাসপাতালে আসলেন। এভার কেয়ার হাসপাতালে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত। বিকেল ৫টা ২০ দিকে তিনি বাসা থেকে বের হন তার গুলশানের ফিরোজের বাসভবন থেকে। এবং আপনারা জানেন যে মাত্র ৭ দিনের মাথায় আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে আসলেন। অর্থাৎ ২৭ দিন চিকিৎসা নিয়েছেন এভার কেয়ার হাসপাতালে দ্বিতীয়বারের মতো। সেবার তিনি বাসায় ফিরেছিলেন সুস্থ হয়ে, মোটামুটি তার চিকিৎসকদের দাবি অনুযায়ী। তারপরে তিনি আবারও এই হাসপাতালে ৭ দিনের মাথায় কিন্তু তিনি আসলেন কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। সেটা আমরা একটি সূত্র মতো জানতে পেরেছি। বিশেষ করে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই এবং তার রক্তে যে হিমোগ্লোবিন সেটি কিন্তু কমে গিয়েছে বলে একটি সূত্র মতো আমরা জানতে পেরেছি। এছাড়া বেশ কিছু তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে, যার মধ্যে আপনারা জানেন যে তার আর্থ্রাইটিসের সমস্যা রয়েছে, কিডনি, লাং এসহ হার্টের সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলি সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করা হবে। কেন ৭ দিনের মাথায় আবার তাকে হাসপাতালে আসতে হলো সেই বিষয়টি আসলে জানতে কিছুটা সময় লাগবে, যেহেতু তার চিকিৎসকরা, তার মেডিকেল বোর্ড কিন্তু হাসপাতালের ভিতরে রয়েছেন। এইমাত্র তিনি হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন। সঙ্গে রয়েছেন তার ছোট ছেলে আরাফাত রহমান, যিনি প্রয়াত হয়েছেন, তার স্ত্রী শর্মিলী রহমান সিথি তার সঙ্গে রয়েছেন আমরা দেখেছি। এবং তার যে কাজের লোক যিনি রয়েছেন ফাতেমা, তিনি তার সাথে রয়েছেন। আর এই মুহূর্তে যেটি বলা যায় যে বিএনপি নেতাদের মধ্যে শুধুমাত্র আমরা দেখেছি যে তার চিকিৎসকরাই কিন্তু হাসপাতালের ভিতরে রয়েছেন, কিন্তু তার যে দলীয় নেতাকর্মী, অন্য অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা, তারা কিন্তু তার গাড়ি বহরটিকে ঘিরে রেখে স্লোগান দিতে দিতে ভিতরে ঢোকেন এবং ভিতরে ঢোকার সময় একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হয় এবং তাকে ঢুকতে কিছু বেগ পেতে হয়েছে আমরা দেখতে পেয়েছি। মূলত বেগম জিয়া এর আগে যে প্রথমবার যখন হাসপাতালে ভর্তি হয়েছিলেন কোভিড পরবর্তী জটিলতা নিয়ে, কিন্তু কোভিডে আক্রান্ত হওয়ার পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 10 এপ্রিল করোনা আক্রান্ত হন এবং 27 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তখন কিন্তু তিনি 53 দিন এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন। তো সেই সময় কিন্তু আসলে তার কোভিড পরবর্তী যে জটিলতাগুলি ছিল এবং তাকে কিন্তু বিভিন্ন সমস্যার কারণে করোনারি কেয়ার ইউনিটে তাকে ভর্তি করা হয়েছিল এবং সেখানে তিনি কিন্তু বেশ কিছুদিন ছিলেন। তারপর 53 দিন শেষে তিনি বাসা যখন ফিরেন, তারপরে আবারও তিনি বেশ দুইটা ডোজ তাকে করোনার ভ্যাকসিন তাকে দেওয়া হয়। তিনি কিন্তু সেই ভ্যাকসিন দুটি নিয়েছেন এবং তার পরবর্তীতে আবারও তিনি বেশ কয়েকবার জ্বরে আক্রান্ত হওয়ার পর গত মাসের অর্থাৎ 12 অক্টোবর তিনি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়েছিল পরীক্ষা নিরীক্ষা করার জন্য এবং পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে এখানেই ভর্তি করা হয়েছিল এবং সেই সময় কিন্তু তার একটি টিউমার অপারেশন করে সে বায়োপসি করা হয়। এই বায়োপসির রিপোর্টটি পাওয়ার পরে তাকে যে প্রাথমিক যে চিকিৎসা সেগুলো কিন্তু দেওয়া হয়েছিল এবং তার মেডিকেল বোর্ডে যে 10 জন সদস্য রয়েছেন তারা কিন্তু বারবার কয়েক দফা বৈঠক করে তার চিকিৎসার বিষয়গুলি নিশ্চিত করে এবং মোটামুটি একটি পর্যায়ে যাওয়ার পরে তাকে কিন্তু হাসপাতাল থেকে তার বাসায় গুলশানের ফিরোজা বাসভবনে তাকে নিয়ে গিয়েছিল গত 7ই নভেম্বর। কিন্তু ঠিক তার 7 দিনের মাথায় আজকে আবারও তাকে এই হাসপাতালে আনতে হলো। সেই বিষয়টি আসলে কোন পর্যায়ে দাঁড়িয়েছে, কেন তাকে আবার নিয়ে আসা হচ্ছে, সেই বিষয়গুলি আরও জানতে পারবো, আরও বিস্তারিত আমরা জানতে পারবো। তার চিকিৎসকরা যদি বের হয়ে আসেন, যদি তারা মিডিয়া গণমাধ্যমের সঙ্গে যদি কথা বলেন, সেই ক্ষেত্রে আমরা তাহলে আসলে তার বিস্তারিত জানতে পারবো। সব মিলে যে বলা যায় যে তৃতীয় দফায় বেগম জিয়াকে এই হাসপাতালে আনা হলো এবং সেটি দেখার বিষয়। যদি গণমাধ্যমের সামনে তারা কথা বলতে চান তার চিকিৎসকরা, তাহলে হয়তো আমরা জানতে পারবো। আমরা চেষ্টা করব পরবর্তী সংবাদে বিস্তারিত তারা তুলে ধরার জন্য। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা, তাতে করে বলা যায় যে আজকে রাতে হয়তো থাকতে পারেন, এটা হয়তো আমরা শুনতে পেয়েছি। সব মিলে এই ছিল আসলে আমার কাছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং তার রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তির সবশেষ খবর। জেনিফার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আবারও হাসপাতালে নেওয়া হয়েছে, সেই বিষয়ে আমাদের জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। এদিকে বেগম জিয়ার সুচিকিৎসায় দ্রুত বিদেশে নেওয়া প্রয়োজন হলেও সরকার সে সুবিধা দিচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাজধানীর পুরান ঢাকায় দলের ৩৫ নং ওয়ার্ডের কর্মী সভায় তিনি কথা বলেন। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, এইভাবে বিরোধী দলকে দমন করে, বিএনপিকে দমন করে, অফিস বন্ধ করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। মানুষের ট্যাক্স থেকে কিন্তু এই সরকার চলে।
তাই আজকে খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদের এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে পদত্যাগ করেন। সত্যিকার অর্থেই একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করেন, তা নাহলে এই দেশের জনগণ আপনাদেরকে ছেটিয়ে বিদায় করবে, পালাবার পথ খুঁজে পাবেন না। রাত পোহালেই এসএসসি ও সমমানের পরীক্ষা, সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। কেন্দ্রে পৌঁছে গেছে উত্তরপত্র, আসন বিন্যাস করা হয়েছে নির্দিষ্ট দূরত্বে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে বলে জানিয়েছেন শিক্ষকরা। জেলা প্রতিনিধি ও রিপোর্টারদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের বসতে হবে নির্দিষ্ট দূরত্বে। কেন্দ্রের বাইরে ব্যবস্থা করা হয়েছে হাত ধোয়ার, পরতে হবে মাস্ক। কেন্দ্রের বাইরে অভিভাবকদের ভিড় ঠেকাতে কাজ করবে প্রশাসন। জ্বর মাপার আমাদের তাপমাত্রা মাপার যন্ত্র আছে। আর বিশেষ করে পক্ষাক্ষেত্রে থেকে আমাদের যে আমরা যেখানে আগে যা বসাইতাম যে সব শিক্ষার্থী, আমরা সেই তার চেয়ে অনেক কম শিক্ষার্থী আমরা ফলে বসাবো। এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ড। কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে উত্তরপত্র। প্রশ্নপত্র পৌঁছানো সম্পন্ন হয়ে গেছে। ইতিমধ্যে আমরা সংবাদ পেয়েছি যে প্রতিটি কেন্দ্রে প্রশ্নপত্র শটিংও শেষ হয়েছে। পরীক্ষা সুষ্ঠু করতে শিক্ষকদের সঙ্গে সভা করেছেন বোর্ডের কর্মকর্তারা। দায়িত্ব পালন করবেন প্রতি জেলার পরিদর্শকরা। সিকিউরিটি খাম ব্যবহার করে প্রশ্নপত্র মোড়ানো হচ্ছে যাতে প্রশ্ন ফাঁস না হতে পারে। জেলা পর্যায়ের ভিজিলেন্স টিম কাজ করবে। 23 নভেম্বর পরীক্ষা শেষ হবে। আমরা 30 কর্মদিবসের ভিতরে ফলাফল দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছি। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে 22 লাখের বেশি শিক্ষার্থী। করোনা মহামারীর কারণে সংক্ষিপ্ত সিলেবাসে প্রতি বিভাগে 3টি করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আহসানুল করিম, সময় সংবাদ। ষষ্ঠ চালানে মোংলায় পৌঁছালো মেট্রো রেলের আরও এক সেট কোচ। গতকাল সন্ধ্যায় মোংলা বন্দরের 9 নম্বর জেটিতে মালামাল নিয়ে নোঙর করে একটি জাহাজ। 10 থেকে 12 দিনের মধ্যে সেগুলো রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপোতে পাঠানো হবে। এ নিয়ে 6টি জাহাজে 38টি কোচ ও 10টি ইঞ্জিন সহ অন্যান্য মেশিন ও মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হলো। মাহমুদ হাসানের পাঠানো তথ্য ও মাসুদ রানার ছবি নিয়ে রিপোর্ট। দেশের যোগাযোগ ব্যবস্থার অন্যতম বড় প্রকল্প মেট্রো রেলের মালামালের আরও একটি বড় চালান আসলো দেশে। জাপানের কোবে বন্দর থেকে ছেড়ে আসা জাহাজ এমভি ব্রাইট কোরাল ষষ্ঠ চালান নিয়ে শুক্রবার সন্ধ্যায় মোংলা বন্দরের জেটির 9 নম্বর বয়ায় ভিড়ে। এ চালানে মেট্রো রেলের 4টি কোচ, 2টি ইঞ্জিন সহ 28টি প্যাকেজে মেশিনারি পণ্য রয়েছে। শনিবার এসব মালামাল খালাস শেষ হয়। এ নিয়ে 6টি জাহাজে করে 38টি কোচ ও 10টি ইঞ্জিন সহ অন্যান্য মেশিনারিজ মালামাল মোংলা বন্দর দিয়ে খালাস হলো। এবারের চালানে মোট 4টি কোচ এবং 2টি ইঞ্জিন রয়েছে। মোংলা বন্দরে আসার পর থেকে 4 ঘন্টার ভিতরে আমাদের মাল কমপ্লিট হয়ে গেছে নামানো। পণ্যগুলো নদীপথে নেওয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তা সংযুক্ত করা হবে নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্পে। এই মালগুলা বার্জে নামে, বার্জ থেকে উত্তরা দিয়াবাড়ি যাবে। কাস্টম ক্লিয়ার করতে এখানে উইদিন উইক কাস্টম ডিউটি না দিয়ে তো মাল যেতে পারবে না। 1 সপ্তাহের ভিতরে ধরেন আর 12-13 দিনের মধ্যে ঢাকা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। 2022 সালের মধ্যে 24টি বিদেশি বাণিজ্যিক জাহাজে করে মেট্রো রেলের মোট 144টি বগি ও ইঞ্জিন সহ বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ খালাস হবার কথা রয়েছে মোংলা সমুদ্র বন্দর দিয়ে। সময় সংবাদ, মোংলা। হেফাজতের তাণ্ডবে আগুনে পুড়িয়ে দেওয়ার 8 মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন। নষ্ট হওয়া যন্ত্রপাতি ফের মেরামতের পর স্টেশনটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এ সময় রেল স্টেশনে তাণ্ডব চালানোয় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এর আগে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়াগামী যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে চলতি বছরের 26 মার্চ থেকে 28 মার্চ পর্যন্ত হেফাজতের তাণ্ডবে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনটি। ঘটনার পরদিন থেকে এই স্টেশনে সব ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বাতিল করা হয়। স্টেশনটাকে আবার ব্যবহার উপযোগী করা, ট্রেন যাতায়াতের সুবিধার সুযোগ করে দেওয়া, এটা কঠিন ব্যাপার। এই কাজগুলো করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবং আমাদের প্রিয় বন্ধু আমার অনুস্পতি রেলমন্ত্রী জনাব নুরুল ইসলাম সুজন এমপি
তার আন্তরিক প্রচেষ্টায় এবং আমাদের বর্তমান রেল সচিব এবং রেলের মহাপরিচালক তাদের আন্তরিক প্রচেষ্টায় আজকে এই কাজটি সম্ভবপর হচ্ছে। টঙ্গী ব্রিজের স্ল্যাব ভেঙে পড়ায় বিকল্প সড়কে রাজধানীতে যাতায়াত করছে যানবাহন। এতে বেইলি ব্রিজ ব্যবহার করে সহজে রাজধানীতে ঢোকা গেলেও চরম ভোগান্তি মাথায় নিয়ে আব্দুল্লাপুর থেকে বের হচ্ছেন যাত্রীরা। জুনায়েদ রুবেলের তোলা ছবি ও রাজিবুল হাসানের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। টঙ্গী ব্রিজের স্ল্যাব ভেঙে যাওয়ায় গত 4 দিন যাবৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, গাজীপুরের অংশ এবং আব্দুল্লাপুরের এই সড়কটিতে দীর্ঘ যানজট লেগেই থাকে। সামনে ব্রিজ বন্ধ, যে কারণে আশুলিয়া বিকল্প সড়ক ধরে রাজধানী থেকে বের হতে হচ্ছে। আর এই কারণে সড়কে তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টায় এখানে আটকে থাকলেও শহরে প্রবেশের গাড়িগুলো টঙ্গী বেইলি ব্রিজ ব্যবহার করে সহজেই যেতে পারছে। যাত্রীরা বলছেন জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা উচিত। এমন যানজট এই দুরবস্থা রাস্তার যে একবারে নাজেহাল। গাজীপুরের গাড়িগুলো আসতেছে এখানটা আর ঢাকার গাড়িগুলো যাইতেছে কামারপাড়া হইয়া, এই জন্য একটা জ্যাম সৃষ্টি হয়েছে। এখান থেকে 2 কিলো রাস্তা না আপনার 3 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। এটা খুব দ্রুত যেন এই রাস্তাটা খুলে দেওয়া হয়। শনিবার সকালে তুরাগ নদীর উপর পুরনো ব্রিজটি পরিদর্শন করেন ব্রিজ অথরিটি প্রজেক্ট ডিরেক্টর সহ সড়ক বিভাগের কর্মকর্তারা। এ সময় সেতু অংশের পরিচালক এমন পরিস্থিতির জন্য ট্রাফিক বিভাগের সমন্বয়হীনতার কথা বলেন। ভেঙে যাওয়ার পরে তারা এগ্রি করলো, কিন্তু আমাদেরকে আরো যদি 1 মাস আগে বলতো যে ঠিক আছে তাহলে আমার এই ব্রিজ হয়ে যায় নেক্সট রবিবারের মধ্যে, আমরা হোপফুলি এটা শেষ হবে। গত মঙ্গলবার রাতে লোহা ভর্তি লরি আটকে তুরাগ নদীর উপর ওই ব্রিজের মাঝখানে ভেঙে পড়ে। এরপর থেকেই কর্তৃপক্ষ যান চলাচল বন্ধ করে দেয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। জ্বালানি তেলের দাম বাড়ার অজুহাতে আমদানি রফতানি পণ্য হ্যান্ডেলিংয়ে 23% হারে চার্জ বাড়িয়ে দিয়েছেন বেসরকারি আইসিডি মালিকরা। ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে অংশীদারদের সাথে আলোচনা না করেই এই চার্জ বাড়ানোতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এ অবস্থায় বাড়তি চার্জ নেওয়ার সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়ে বন্দরকে চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। শাখাউত টিপু ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানিকৃত পণ্য দীর্ঘসূত্রিতা ছাড়া দ্রুত ডেলিভারি নিতে বেশ কবছর ধরে প্রাইভেট আইসিডিগুলোকে ব্যবহার করে আসছে ব্যবসায়ীরা। এক্ষেত্রে ব্যবসায়ীদের কাছ থেকে নির্ধারিত হারে চার্জ আদায় করে প্রাইভেট আইসিডিগুলো। আগে থেকে বাড়তি টাকা আদায়ের অভিযোগ থাকলো, এবার তার সাথে যুক্ত হয়েছে 23% বাড়তি চার্জ। এক্ষেত্রে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সমন্বয় করতেই চার্জ বাড়ানো হয়েছে বলে দাবি প্রাইভেট আইসিডি মালিকদের সংগঠন বিগডার। আমাদের কন্টেনার হ্যান্ডলিং ইকুইপমেন্ট এবং কন্টেনার ক্যারিং যে ভেহিকলগুলো আছে সবগুলোই কিন্তু ডিজেল কনজিউম করে। সুতরাং ডিজেলের মূল্যবৃদ্ধির সাথে সাথে এই মূল্যবৃদ্ধি না করলে আমরা আমাদের কস্ট রিকভারি করতে পারতাম না। ব্যবসায়ীদের অভিযোগ, ট্যারিফ কমিটিকে পাশ কাটিয়ে বিগডার নিজেদের ইচ্ছা মতো চার্জ বাড়িয়েছে। বিগডা তো চলে আমাদের প্রিন্সিপালের সাথে, যেখানের সাথে ফরেন ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট আছে। তো এখানে আমাদেরকে আগের থেকে ইন্টিমেশন দিতে হবে, জানাতে হবে, কারণ এটার জন্য একটা ব্রিদিং টাইম লাগে। হঠাৎ করে বললে তো এটা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। গত 4 নভেম্বর থেকে বাড়তি চার্জ কার্যকর করা হয়েছে বলে বন্দর এবং প্রাইভেট আইসিডি ব্যবহারকারীদের চিঠি দিয়েছে বিগডা। তবে বাড়তি চার্জ আদায়ের সিদ্ধান্ত স্থগিত রাখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পাশাপাশি চট্টগ্রাম বন্দরকে পাল্টা চিঠি দিতে যাচ্ছে ব্যবসায়ী সংগঠনগুলো। এমনিতেই আমাদের অতিরিক্ত কিন্তু ফ্রেট বাড়তি, সেই সাথে অন্যান্য খরচ বেড়ে গেছে, সাথে যদি আবার ডিপোর রেটও বেড়ে যায় তাতে কিন্তু আমরা সবাই কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হব। দুই পক্ষের অসন্তোষের কারণে যদি চিটং পোর্টের প্রোডাক্টিভিটি হ্যাম্পার করার কোনো অবকাশ থাকে তাহলে সেটা আমরা অবশ্যই দুপক্ষকে নিয়ে আমরা সেটা সমাধানের চেষ্টা করব। প্রাইভেট আইসিডিগুলো বছরে প্রায় 10 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। এর মধ্যে 6.5 লাখ রপ্তানি কন্টেনার এবং 3.5 লাখ আমদানি কন্টেনার। চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমাতে প্রথম পর্যায়ে অন্তত 37 ধরনের পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছিল এই 19টি প্রাইভেট আইসিডিতে। পরবর্তীতে পণ্য সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 60। আর বর্তমানে চট্টগ্রাম বন্দরের অনেকটা বিকল্প হিসাবে কাজ করছে এই 19টি প্রাইভেট আইসিডি। চট্টগ্রাম বন্দরের পার্শ্ববর্তী প্রাইভেট আইসিডি থেকে কমল দে, সময় সংবাদ। শীত বাড়তে শুরু করেছে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত অনুভূত হচ্ছে তীব্র শীত। তবে রাতে শীত বেশি থাকলেও দুপুরের দিকে তাপমাত্রা স্বাভাবিক থাকছে। আর এ জেলায় শীত বাড়তে থাকায় দরিদ্র মানুষের পোশাক কেনা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
আর উপার্জনের টাকা দিয়ে সংসার চালানোর পাশাপাশি শীতের কাপড় কিনতে হিমশিম খেতে হয় এইসব দরিদ্র মানুষের। তাই সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার দাবি জানান তারা। ঠান্ডা বেশি, কম্বল টম্বল কিছু দেয় তো আমরা খুব কম পাই গরিব মানুষেরা। মাঠে কাজ করে খায়া আমরা কি কাপড় চাপড় করবো না ন্যাপতোষক করবো, আমরা তো কষ্টই পাই না করতে। প্রচণ্ড শীত আসতেছে, সরকার অনেক কিছু দেয়, অনেক কম্বল টম্বল দেয়, কিন্তু সঠিক তদন্ত হয় না, সঠিক ভালো লোক গরিব লোক পায় না। আমরা গরিব মানুষ কাজ কাম করে খাই, সরকার আমাদের কিছু দিলে ভালো হইতো, শীতে কষ্ট করি। মাদারীপুরে সবজির দাম ঊর্ধ্বমুখী, এতে হতাশ ক্রেতা ও বিক্রেতারা। পরিবহন খরচ বৃদ্ধিকেই দায়ী করছেন ব্যবসায়ীরা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকুনের ছবিতে রিপোর্ট। মাদারীপুর শহরের পুরান বাজারের কাঁচা বাজার আড়তে প্রতিদিন কয়েক কোটি টাকার নিত্য প্রয়োজনীয় শাকসবজি কেনা বেচা হলেও বর্তমান চিত্র ভিন্ন। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বাজারে কমেছে পাইকারদের সংখ্যা। এতে সপ্তাহের ব্যবধানেই দাম আকাশচুম্বী। লাউ, কুমড়া, শিম, মূলা, আলু, পেঁয়াজ সহ প্রায় সব সবজিতে দাম বেড়েছে দ্বিগুণ। প্রত্যেকটা আগে 5-6 হাজার টাকা ভাড়া বেড়ে গেছে, যাও কমতো তরকারি যদি এমনও দেয় এরপর কেজি আর কমবে না। দ্রব্যমূল্যের দাম তো বেশি, যার কারণে বেচা কিনে একটু কম। তাহলে দাম বাড়ার পর সবকিছু দাম বেড়ে গেছে। সবজির দাম বাড়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। তদারকিতে কোনো ব্যবস্থা না থাকায় যে যার মতো দাম হাঁকাচ্ছেন, এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। আচ্ছা, তরকারির দাম বেশি, যেমন বাঁধাকপির দাম বেশি, ফুলকপির দাম বেশি, বেগুনের দাম বেশি। একই সাথে বাড়তি দামে সবজি কেনা যেমন সাধ্যের বাইরে, তেমনি বিক্রি করাও কষ্টকর হয়ে পড়েছে ব্যবসায়ীদের। এতে চরম লোকসানের মুখে তারা। পরিবহন খরচ বাড়ায় সবজির বাজারে দাম বেড়েছে বলে দাবি তাদের। সমস্ত দ্রব্যমালার দাম বেশি দেখে এলাকা বেচা কিনে কম। একটা মাল 40 টাকা করে আলাইছে, কিনতে পারি না। এমন পরিস্থিতিতে সমিতির নেতারা ব্যবসা টিকিয়ে রাখতে আড়তদারদের সরকারিভাবে সহজ শর্তে ঋণ দেওয়ার অনুরোধ জানান। সরকার আমাদের এই ব্যাপারে আড়তদারকে কিছুটা আর্থিক প্রণোদনা, লোন দিয়ে কিছুটা সহায়তা করত, তাহলে অন্যরকম ব্যবসা করে কিছুটা সুবিধা পাইতে পারত। জেলা শহরের অর্ধশত আড়তে মেহেরপুর, কুষ্টিয়া, যশোর সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলার চাষিরা সবজি নিয়ে আসেন। সময় সংবাদ, মাদারীপুর। দেশের 3 প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে আজ। শনিবার সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়গুলোর স্ব কেন্দ্রে শুরু হয় পরীক্ষা। প্রথমবারের মতো গুচ্ছ পদ্ধতিতে চুয়েট, কুয়েট ও রুয়েটে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় 3টি বিশ্ববিদ্যালয় মিলে 3201টি আসনের বিপরীতে অংশ নিয়েছেন 25,647 জন। পরীক্ষা ক ও খ দুটি গ্রুপে অনুষ্ঠিত হয়। সমন্বিত এই ভর্তি পরীক্ষায় কুয়েটের 1065টি, চুয়েটের 901টি আসন ও রুয়েটের 1235টি আসন রয়েছে। গুচ্ছ পদ্ধতিতে প্রথমবারের মতো পরীক্ষা দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা। প্রশ্ন নিয়েও স্বস্তি প্রকাশ করেন তারা। তবে পছন্দ অনুযায়ী কেন্দ্র না পাওয়ায় হতাশও ছিলেন কেউ কেউ। বদলে যাচ্ছে রাজশাহীর পদ্মা পাড়ের দৃশ্য। নগর জীবনকে স্বস্তিময় করতে আধুনিক বিনোদন কেন্দ্রের পরিকল্পনা করছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে ওয়াকওয়ে, ঝুলন্ত ব্রিজ সহ সৌন্দর্য বর্ধনে চলছে নানা উন্নয়নমূলক কাজ। তবে বিনোদনের কেন্দ্রগুলোকে দখলমুক্ত রাখার দাবি সচেতন নাগরিকদের। মেয়র বলছেন, উন্নয়ন ও তার রক্ষণাবেক্ষণে তৎপর তারা। বিস্তারিত রাকিবুল হাসানের রিপোর্টে। প্রতিনিয়ত ছুটে চলা এ নগরে 7.5 লাখ মানুষের বাস। বেলা শেষে হাঁপিয়ে ওঠা জীবনে এ নগরবাসীর স্বস্তি ফেরে পদ্মা নদীর প্রাকৃতিক সৌন্দর্যে। এই সৌন্দর্য আরও উপভোগ্য করতে রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে 2,88 লাখ টাকা ব্যয়ে নদীর তীরে 8 কিলোমিটার জুড়ে নির্মাণ করেছে ওয়াকওয়ে, মুক্ত মঞ্চ, পার্ক, নান্দনিক স্থাপত্যের ছোট ছোট ব্রিজ ও বসবার স্থান। তাতে ছুটির দিন সহ অন্যান্য দিনের বিকেলে পরিবার স্বজন নিয়ে সময় কাটাতে আসেন নগরবাসী। খুব সুন্দর তো পরিবেশ, অনেকদিন পরে বের হওয়া হয়েছে আর কি। যখন একঘেয়েমি লাগে এখানে আসলে একটু মনটা ফ্রেশ হয়, সতেজ লাগে। সব বন্ধু বান্ধবরা যখন একটু ফ্রি হয় তখন এই যে এখানে আসি, মনোরম পরিবেশ, বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাতে পারছে, একটু রিল্যাক্স আনন্দ করছে, ইন্টারেস্টিং জায়গা। তবে গড়ে ওঠা সব নান্দনিক স্থাপনাগুলো দখলমুক্ত রাখা না গেলে এর সৌন্দর্য নষ্ট হবে বলে মত সচেতন নগরবাসীর। এই দোকানের কারণে কিন্তু আমাদের হাঁটা চলা বা এতেও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হতে হয়। আপনি না
খেতে না চাইলেও আপনাকে জোর করে এসে বসাবে। রাস্তাঘাটগুলোতে এখন ব্লক করে ফেলতেছে। মেয়র বলছেন, নদী পার্কে আরো নান্দনিক বিনোদন স্পটে রূপ দিতে গড়ে তোলা হবে সাংস্কৃতিক ঐতিহ্য কেন্দ্র, লাইব্রেরি, ইতিহাস গ্যালারি আর সৌন্দর্য রক্ষায় সচেতন তারা। কিভাবে সাজাবো সেই বিষয়গুলি, এটা নিয়ে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে যোগাযোগ করেছি। সিটি কর্পোরেশন জানিয়েছে, পদ্মাপাড়ের বালুচরে দ্রুত চালু হবে বিচ বাইক রাইড। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৩তম জন্মদিন পালিত হয়েছে নিজ জেলা নেত্রকোনায়। হিমু পাঠক আড্ডার আয়োজনে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শনিবার সকালে শোভাযাত্রাটির উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। এ সময় হলুদ পাঞ্জাবিতে হিমু ও নীল শাড়িতে রূপা সেজে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের কালীবাড়ি মোড় হয়ে পৌরসভা মোড় দিয়ে মুক্তারপাড়া মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটেন জেলা প্রশাসক কাজী মোহাম্মদ আব্দুর রহমান। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির হল রুমে রয়েছে সাংস্কৃতিক আয়োজন। ১৯৪৮ সালে ১৩ নভেম্বর মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশের উন্নয়নে সবসময় বাধা দেয় বিএনপি। প্যারিসে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী। প্রবাসীদের দেশে বিনিয়োগের আহ্বান। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় ফের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিদেশে সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়ের।